দর্শক, আমরা অতিথির সাথে কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী রয়েছেন সিরাজগঞ্জে, জয়পুরহাটে, তিনি হারুনুর রশিদ। আমরা তার সাথে যুক্ত হবার চেষ্টা করছি। হারুন, কি অবস্থা দেখছেন এবং আপনি কোন এলাকায় রয়েছেন? আর সাধারণ মানুষও দেখতে পাচ্ছি আপনার পেছনে, কি বলছেন তারা? জয়পুরহাট এক আসনে এখানে যে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার প্রতীকে ফজলুর রহমান ছাইদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ধানের শীষ প্রতীক নিয়ে মাসুদ রানা প্রধান। এবং জয়পুরহাটের দুই আসন, এই দুই আসনে এখানে জয়ী হয়েছেন ধানের শীষ মার্কার প্রতীক নিয়ে আব্দুল বারী, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এস.এম. রাশেদুল আলম সবুজ। তো আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের দুই আসনের কালাই উপজেলা আব্দুল বারী, এবং তার একটু শুনবো। নির্বাচন তো আপনি করলেন, আপনি আগে সাবেক একজন সচিব ছিলেন, তো এই নির্বাচনে আসার পর আপনার কেমন লাগছে এবং এখানে জয়ী হয়েছেন, সাধারণ ভোটারদের কতটুকু প্রত্যাশা পূরণ করবেন আপনি? হ্যাঁ, আমি জয়পুরহাট দুই আসন থেকে ইতিমধ্যে আমাকে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়ে গেছে। আমি সম্মানিত ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমি সরকারি চাকরি করে এসেছি, সরকারি কাজগুলো কীভাবে বাস্তবায়ন করতে হয় সেই বিষয়গুলো আমার জানা আছে। আমি ইতিমধ্যেই যে বিষয়গুলো নিয়ে ভেবেছি, বিশেষত কৃষকদের উন্নয়ন এবং কৃষকদের যে সমস্যাগুলো আছে এই বিষয়গুলো নিয়ে, এবং এই বিষয়গুলো আমি মনে করি বর্তমান রাষ্ট্রীয় যে অর্থনৈতিক কাঠামো আছে এর ভিতরেই এই বিষয়গুলো সমাধান করা সম্ভব। এখানে কৃষকদের তারা উপকরণগুলো সঠিক সময়ে সঠিকভাবে পায় না, অতিরিক্ত অর্থ দিতে সমাধান করা যাবে, কৃষি পণ্যের উপযুক্ত মূল্য দেওয়া যাবে, এবং এখানে সবচেয়ে বড় অর্থকরী ফসল আলু। এটা আলুর যদি আমরা বহুমাত্রিক ব্যবহার করতে পারি, বিশেষত চিপস ইন্ডাস্ট্রি যদি এখানে করা যায়, তাহলে এখানে আলুর দাম আসবে এবং কৃষকদের আয় বাড়বে। এছাড়াও কৃষকরা, যারা কৃষক ভাইরা, এরা কিন্তু একটা বছরে একটা বড় অংশ সময় তারা কিন্তু তাদের কর্ম থাকে না। এই সময়টাতে কীভাবে তার কর্মসংস্থান আওতায় আনা যায় এই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। এছাড়া প্রতিটি পরিবারে, কৃষক ভাইদের পরিবারেও কিন্তু ছেলেমেয়েরা তো অনেকের আছে, তারা চাকরি পায় না, এবং যারা লেখাপড়া শিখে বসে থাকে তাদেরকে যোগ্য করে গড়ে তোলা, প্রশিক্ষণের ব্যবস্থা করা, দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, অর্থাৎ এখানে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি এবং বিপুল পরিমাণ আর্থিক কর্মকাণ্ড এখানে শুরু করা, যাতে অর্থ আসলেই কর্মসংস্থান বাড়বে, তাদের আয় বাড়বে। রাস্তাঘাট থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো করা, এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা যাবে। ধন্যবাদ আপনাকে। তো আমরা আশা করব, ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, ভোটাররাও যেটি জানিয়েছেন, তারা অনেক আশা প্রত্যাশা নিয়ে তারা যে প্রার্থীকে জয়ী করেছেন, তারা যেন সংসদে গিয়ে সেই তাদের নারী এবং এলাকার উন্নয়নে যারা কথা বলবে, এমনটাই প্রত্যাশা করেছেন। তো জয়পুরহাটে কিন্তু এখন ভোটের পরবর্তী দিন, আমি প্রার্থী যারা জয়ী হয়েছেন তার বাসভবনের সামনে ভোটাররা রয়েছেন, সেখান থেকেই জানাচ্ছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। আরেকটি জিনিস একটু জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে, কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা ঘটেনি। যারা জয়ী হয়েছেন তারাও যাচ্ছে কিন্তু যারা পরাজিত হয়েছে সেই প্রার্থীদের কাছে। এবং এটা নিশ্চয়ই গোটা দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের। অনেক ধন্যবাদ হারুন রশিদ আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছিলেন জয়পুরহাট থেকে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা এই মুহূর্তে এনসিপির সদস্য সচিব, যিনি সদ্য বিজয়ী হয়েছেন রংপুর 4 আসন থেকে, আক্তার হোসেন, তিনি কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমি সবাইকে বাধ্য করলাম আমাকে হিসাব দেওয়ার জন্য। আমি সুন্দর করে লিখে তুললাম, এইভাবে অনেকগুলো কেন্দ্রে গেলাম। যাওয়ার পরে ধুমের কড়িতে যখন আমি গেছি, দেখি অবস্থা খুবই বিগতিক। আমি ভাবলাম, মাথায় চিন্তা আসলো যে কোনো সময় ওরা রাস্তার মধ্যে কাজ ফেলে দিয়া আমাকে ওরা রাস্তা আটকে দেবে। আমি আমার ছেলেপিলেগুলোকে বললাম যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, প্রশাসনকে কল দাও, আমাদের আশেপাশের যত লোকজন আছে তাদেরকে তোমরা জানায় দাও, এরা কিন্তু যে কোনো সময় আমাকে আটকে দেবে। এই জন্য আমরা যখনই হারাগাছ মডেল কলেজে সেখানে কেন্দ্রের ভিতরে আমি গেছি, যাওয়ার পরে আমি ওখানে 2টা কেন্দ্র আমি হিসাব নিচ্ছি। নেওয়ার পরপরই আমি বের হব, গেট বন্ধ, 1000 খানিকের উপরে সন্ত্রাসী আমাকে ওই গেটের মধ্যে আটকে দিল। পশ্চাৎ গালিগালাজ, উৎপাত, আমাকে ধরবে, আমাকে মারবে, কাটবে, কত কিছু করবে, অনেক কিছু শুরু করে দিল। আমি কইলাম যে আমার জীবন গেলে যাবে, কিন্তু আমি আর এখানে বন্দী থাকবো না। কারণ আমাকে একটা সেন্টারে বন্দী করলে আর একগুলো সেন্টার ওরা ওদের মতো করে সব দখল করে ফেলবে। আমাকে এখান থেকে বের হওয়াই লাগবে। আমি ফোর্স দিয়ে বের হইতে চাইতেছি, ওরা আমাকে বের হইতে দেবে না।
আমি আমার গানম্যানকে বললাম, গানম্যান ভাই আপনি বন্ধু কিছু করেন, আর আমাকে তো ভোট বাঁচাইতে হবে। আমাকে লোকজন বলতেছে যে আপনি এই অবস্থায় যা কি করবেন, ও তো মারবে আপনাকে। বাইরে আমি তো জানি আজকে যদি আমি না জিততাম, আজকে আমার কতগুলো মানুষের লাশ একটা হলো না ফেলে দিত। আমার এতগুলো লাশের চিন্তা আমার মাথার মধ্যে, আমি আমার নিজের জীবন নিয়ে আমি চিন্তা করি নাই। আমরা নিজের জীবন নিয়ে চিন্তা করা মানুষ না। অনশন করছি যখন জীবন চলে যাইতে পারতো, আপনার ভাইদের নিয়ে আন্দোলন করছি জীবন চলে যাইতে পারতো, জেল কাটছি 24 অভ্যুত্থানের সময়টাতে, রাস্তা ছুটি গেছে। শরীয়তপুর থেকে রবিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। নুরুন আমিন রবিন অপেক্ষায় আছি। রবিন, আপনি এখন আমাদেরকে জানাবেন সবশেষ অবস্থা, কোথায় আছেন, কি অবস্থা? গতকালকের নির্বাচনে শরীয়তপুর 1 থেকে যিনি বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাইদ আহমেদ আসলাম, এবং তিনি কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস আন্দোলনের যিনি মহাসচিব জালালউদ্দিন আহমেদ, যিনি এই 1 আসন থেকে নির্বাচন করেছিলেন, তাকে প্রায় 15,000 ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তো আজকে সকাল থেকে আমরা একটি উৎসবমুখর পরিবেশ এখানে দেখতে পাচ্ছি, কারণ এই অঞ্চলের বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই ধরনের পরিবেশটি একেবারেই নতুন। কারণ আপনি জানেন যে 1990 সালের পর থেকে কিন্তু শরীয়তপুরের 3টি সংসদীয় আসনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন, এবং এইবারই প্রথম শরীয়তপুরের 3টি আসনেই তারা 3 জন হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন, যার কারণে এখানকার নেতাকর্মী এবং সাধারণ যে ভোটার রয়েছে তাদের মধ্যে কিন্তু উৎসবের কোনো কমতি নেই। সকাল থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা তাদের যাকে নির্বাচিত করেছেন তাকে শুভেচ্ছা জানাতে তার যে অস্থায়ী একটি নির্বাচনী কার্যালয় রয়েছে, আমি যেখানেটায় রয়েছি ঠিক এই মুহূর্তে, সেখানে তারা ভিড় করছেন এবং তাদের নেতার সাথে তারা শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়াও কিন্তু নেতাকর্মীর বাইরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ মানুষও এখানে আসছেন। এই মুহূর্তে কিন্তু শরীয়তপুরে এই ধরনের একটি অবস্থায় আমি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি আমি শরীয়তপুর 2 এবং 3 নির্বাচনী এলাকার কথা বলি, সেখানেও কিন্তু বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন, সেখানেও অনেকটা একই ধরনের চিত্র আমরা জানতে পেরেছি। ভোটার এবং সাধারণ মানুষের মধ্যে একটি উৎসব চলছে এই মুহূর্তে শরীয়তপুরে, এবং তাদের যে দাবি দেওয়া সেটিও তারা তাদের জনপ্রতিনিধির কাছে উত্থাপন করছেন, এবং তারাও কিন্তু তাদের যেই প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নের সচেষ্ট থাকবেন এমনটাই ভোটারদের আশ্বস্ত করেছেন। তো দৃষ্টি এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে আসলে সবশেষ তথ্য। নুরুল আমিন রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের আরো একজন সহকর্মীকে দেখতে পাচ্ছি, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন তিনি। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন নিশ্চয়ই যে বিএনপি থেকে বলা হয়েছে যে তারা যে বিজয় উল্লাসের কথা প্রথমে বলেছিলেন যে সেটি তারা ওভাবে করছেন না, বিজয় মিছিল তারা করছেন না, তারা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সেই দোয়া মাহফিল ইতিমধ্যে অনেক জায়গায় শেষ হয়েছে, কিছু জায়গায় হয়তো এখনও চলছে। সব কিছু মিলিয়ে হয়তো সন্ধ্যার পর নাগাদ হয়তো তারেক রহমানের কাছ থেকে আমরা একটি বক্তব্য পেতে পারি, জয়ের আনন্দ তারা কিভাবে উপভোগ করছেন বা তারা কিভাবে দর্শকদের সাথে বা ভোটারদের সাথে বা জনগণের সাথে তারা এই আনন্দ উদযাপনের যেই সময়টা তারা আসলে শেয়ার করবে, সেটা আমরা কিছুক্ষণ পরেই হয়তো জানতে পারবো। বরিশাল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। কোথায় আছেন, কি অবস্থা, আর এই জুম্মার পরে বিএনপির যারা নেতাকর্মী যারা ছিলেন, যারা জয়ী হয়েছে, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ দৃষ্টি, বরিশালে মোট 6টি আসন, বরিশাল জেলাতে এই 6টি আসনে বিএনপির জয় জয়কার, এবং প্রতিটি আসনেই বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। এবং এরপরে যথারীতি যেহেতু মিছিল বের করার কথা নেই, সেজন্য তারা মিছিল বের করেনি, তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের অন্যতম প্রাণ কেন্দ্র, যেটি বরিশালের সদর এবং আইকনিক অশ্বিনী কুমার হল, টাউন হল, সেই অশ্বিনী কুমার টাউন হলের সামনে। এখানে বিএনপির দলীয় কার্যালয়টি রয়েছে। তো আমি সেই কার্যালয় সংলগ্ন এলাকাটিতেই মূলত রয়েছি দেখার জন্য যে এখানে নেতাকর্মীরা কেমন আসছেন যাচ্ছেন। আমরা দেখেছি 2-1 নেতাকর্মী এখানে এসেছেন। বাদ আসর এখানে দোয়া মোনাজাতের আয়োজন করার কথা ছিল, কিন্তু যেহেতু কোনো জনসমাগম এর উপরে বিধিনিষেধ রয়েছে, সেই জন্য তারা সেই কর্মসূচিটি বাদ দিয়েছে। তবে জুমার নামাজের পরে বরিশাল বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত হয়েছে, এবং এই তাদের দলীয়
কার্যালয় সংলগ্ন যে বাইতুল মোকাররম মসজিদটি রয়েছে সেখানে তারা দোয়া মোনাজাত করেছে। এখানে আমার সাথে বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে মহানগর বিএনপির যে ভারপ্রাপ্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন পরে তারা একটি ভোট দিতে পেরেছেন, সেই ভোটে তারা তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী, সেই প্রার্থীকে, কাঙ্ক্ষিত যে নেতা, সেই নেতাকে তারা জয়লাভ করতে পেরেছেন। এখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটি হচ্ছে যে কবে তারা সরকার গঠন করবে এবং দেশ নিয়ে যে তাদের ইচ্ছা ছিল, যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো কিন্তু তারা করবে। এখানে আমার কথা বলতে বলতেই দেখা হয়ে গেল ছাত্র দলের সিনিয়র সহসভাপতি। তার কাছে আমরা জানতে চাবো, দীর্ঘদিন পরে ভোটে আপনারা জয়ী হলেন, বিএনপি জয়ী হয়েছে, সেখান থেকে আপনারা কি বলতে চাইবেন জাতির উদ্দেশ্যে? সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল। এই জয় বিএনপির হয়নি, এই জয় হয়েছে জনগণের জয় হয়েছে। এবং দেশের মানুষ যে অস্বস্তিতে ছিল, সেই অস্বস্তির পরে যে স্বস্তি ফিরে এসেছে এই জয়ের মাধ্যমে স্বস্তি ফিরে এসেছে। এখানে বিএনপির কিছু নেতৃবৃন্দ রয়েছেন, বেশ কয়েকজন, তাদের কাছে আমরা একটু জানতে চাবো। তিনি মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, তার কাছে আমরা তার কাছে আমরা জানতে চাবো যে ফলাফল হলো, এখন তো সরকার গঠনের অপেক্ষা, শপথের অপেক্ষা। এই মুহূর্তটিতে আপনারা এতদিন পরে জয়লাভ করতে পারলেন, কি বলবেন? এটা তো ভাষাই আমার কাছে নাই। কারণ এই 17 বছর হাজার হাজার লোক তারা গুম হয়েছে, খুন হয়েছে। 17 বছরে কেউ ভোট দিতে পারেনি, ভোট সেন্টারে যাইতে পারেনি, রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে এবং লাখ লাখ লোক মিথ্যা মামলা করিয়া জেলখানা গিয়েছে। তা আজকে সেই ভোটের অধিকার আজকে আমরা ফিরিয়ে পেয়েছি এবং জনগণ আমাদেরকে মূল্যায়ন করেছে যে আসলে আমরা যাতে জনগণের জন্য। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে জনগণ তাদেরকে মূল্যায়ন করেছে, 17 বছর পর ভোট দিতে তারা অত্যন্ত আনন্দিত। এখন অপেক্ষা পরবর্তী। এই ছিল বরিশালের এখানকার সর্বশেষ পরিস্থিতি। আফসার হোসেন রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।